আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের আন্দোলন এগিয়ে নেওয়ার শপথ সমন্বয়কদের। শ্রমিক সজল হত্যা মামলায় মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে। এবং প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সক্ষমতার বাইরে অতিরিক্ত ৩৫,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধ করল ইস্টার্ন রিফাইনারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই অভ্যুত্থান সরকার পতনের আন্দোলন ছিল না, এটা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনার আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাঈদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এদিন আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। ১৬ জুলাইকে আবু সাঈদ দিবস পালনের দাবিও ওঠে তার পরিবারের পক্ষ থেকে। বড় আশা ছিল আমার ছেলের চাকরি থেকে বলবেন সেটা আমার যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা একটি দল গঠন করেছে এনসিপি, যারা আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাঈদ সাধারণ জনগণ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ করে শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করে, এটাই আমার দাবি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। আবু সাঈদের কবর ছুঁয়ে শপথ নেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাঈদের মৃত্যুই জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে ১লা জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই ১লা জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে ২ হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাঈদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করল এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পীরগঞ্জ, রংপুর।
এক দলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঢেলে দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনের যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মত প্রকাশ ও অধিকারের কথা বলবে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। শহীদেরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। এই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি। খুলনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিববাড়ি মোড়ে জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িত খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে এনসিপি। এছাড়া নগরীর বাইতুন নূর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল রাত 12টা 1 মিনিটে শিববাড়ি মোড়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করে জাতীয়তাবাদী ছাত্রদল। খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এ সময় উপস্থিত ছিলেন। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও মহানগরের পক্ষ থেকে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর আমতলা মোড়ে এবং সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। নড়াইলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসগুলো পালনে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, নগর বিএনপি সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শ্রমিক সজল হত্যা মামলায় ফয়সাল বিপ্লবকে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সজীব দে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 22 জুন ফয়সাল বিপ্লবকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো তাদের সক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত 35,000 মেট্রিক টন বেশি ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা 1 বছরের সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড। এবছর তারা পরিশোধন করেছে 15,35,000 মেট্রিক টন। এর আগের কোম্পানিটি মাত্র একবারই তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছিল। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 57 বছরের রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক ছুঁয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সোমবার দিবাগত রাত 12টা পর্যন্ত 2024-25 অর্থ বছরে 15,35,000 মেট্রিক টন তেল শোধন করা হয়েছে। এটি প্রতিষ্ঠানটির উৎপাদনের ইতিহাসে একটি অনন্য মাইল ফলক। এরো কন্ডেন্সার একটা ইউনিট আছে, যেটির সক্ষমতা আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা আমরা একটু বৃদ্ধি করেছি। এতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রসেসিং এর যে সর্বোচ্চ লেভেলে যে আমরা সবসময় ট্রিট করি, এটি আমরা খুব সহসায় এবং সুন্দরভাবে করতে পারছি। এই সময় ইআরএল ইউনিট 2 এর কাজেরও অগ্রগতি হয়েছে বলে জানান বিপিসির চেয়ারম্যান। তার সাথে মহেশখালীতে পরিশোধনাগার নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আমাদের নকশা ডিজাইন সব কমপ্লিট, এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং যেন ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই সক্ষমতা দেয়, যেন অচিরে আমরা এই কাজটা শেষ করতে পারি। জায়গা যে বিডির আওতায় যে কাজটা করছে গভীর সমুদ্র বন্দরে,
সেই জেটির কাজ শুরু হলে পাশাপাশি আমরা ওখানে জায়গাও বরাদ্দ রেখেছি, সেখানে আমরা প্রায় 10 লক্ষ মেট্রিক টন প্রসেস করা যায় এরকম একটি রিফাইনারি। 2023-24 অর্থ বছরে দেশে জ্বালানির চাহিদা ছিল প্রায় 67 লাখ মেট্রিক টন, যা 2024-25 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 74 লাখ মেট্রিক টন। তবে এত কিছুর পরেও জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা না বাড়ায় বেশি পরিমাণ ডিজেল আমদানি করতে হচ্ছে সরকারকে, ফলে প্রতি বছরই খরচ করতে হচ্ছে বাড়তি ডলার। তাই ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নির্বাচন নিয়ে ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে আবারও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজ গভর্নিং বডি সভাপতি মীর শরফত আলী সুপু। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা বিক্রমপুর আদর্শ কলেজে একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা বলেন। পরে মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 23 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে জেলার রাজনীতিতে দেখা দিয়েছে চাঞ্চল্য ও উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো শহর। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3টি শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 ডজনেরও বেশি নেতা। সম্মেলন সফল করতে দিনরাত কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, এবার কাউন্সিলদের সরাসরি ভোটের ভিত্তিতেই আগামী নেতৃত্ব নির্বাচিত হবে। এ উপলক্ষে কেন্দ্র থেকে একজন সিনিয়র আইনজীবী ও 2 সহকারী অধ্যাপকের সমন্বয়ে গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। সর্বশেষ 2002 সালে পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়। সংকট কাটিয়ে পুলিশ পেশাদারিত্বের সাথে মানুষের আস্থা অর্জনে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। মেট্রোপলিটন পুলিশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংস্কৃতিক জোট। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন এ সময় বক্তব্য রাখেন। বক্তারা মব ভায়োলেন্স ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ। বক্তারা কৃষি সংস্কার কমিশন গঠন সহ সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। কাঁচামরিচ চাষ করে লোকসানে পড়েছেন জয়পুরহাটের চাষিরা। উৎপাদন খরচ বেশি ও বাজারের দাম কম থাকায় ক্ষতির মুখে পড়েছেন তারা। জেলার পাইকারি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা দরে। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। শ্রমিকের মজুরি বেশি ও বাজারের দাম না থাকায় ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই বাজারে মরিচের ন্যায্য মূল্য নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলায় প্রায় 200 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ হয়েছে।
হবিগঞ্জে চুনারু ঘাটে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা আইনজীবী সহকারী আক্তার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি ও অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে উপজেলার মিরাশি ইউনিয়নের হিমালয়া বাজারে মানববন্ধন করেন তারা। ইউপি মেম্বার আমির হোসেন বাচ্চু, সাবেক মেম্বার আব্দুল হামিদ সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা সন্ত্রাসী ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।